আসসালামু আলাইকুম। এইচএসসি কেমিস্ট্রি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব কেমিস্ট্রি সেকেন্ড পেপারের চ্যাপ্টার 3-এর জারণ বিজারণ বিক্রিয়া সম্পর্কে। এখন জারণ বিজারণ বিক্রিয়া সমতা করার জন্য তোমাকে কয়েকটা স্টেপ ফলো করতে হবে। শুরুতে আমাকে জানতে হবে আসলে জারণ কী, বিজারণ কী, জারক কাকে বলে এবং বিজারক কাকে বলে। তো চলো শুরু করা যাক। আমরা প্রথমেই শুরু করি জারণ দিয়ে। জারণ বলতে আসলে কী বোঝায়? কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় তুমি জানো বিক্রিয়ক পদার্থ থাকে, কারণ কোনো একটা রাসায়নিক বিক্রিয়া যদি বিক্রিয়ক পদার্থ ইলেকট্রন ত্যাগ করে ওই প্রক্রিয়ার নাম হলো জারণ। এবং কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় যদি ইলেকট্রন গ্রহণ করে, অর্থাৎ কোনো বিক্রিয়ক পদার্থ যদি ইলেকট্রন গ্রহণ করে ওই প্রক্রিয়ার নাম হলো বিজারণ। অর্থাৎ জারণ বা বিজারণ একটা প্রক্রিয়া, এবং যে পদার্থটা এটা করতেছে এবং যে পদার্থটা এইটা গ্রহণ করতেছে অথবা ত্যাগ করতেছে তাদের নাম হলো জারক বা বিজারক। কারণ বিজারক কি? বিজারক হলো যে ইলেকট্রনটা ত্যাগ করে তাকে বলা হয় বিজারক, এবং যে ইলেকট্রনটা গ্রহণ করে তাকে বলা হয় জারক। অর্থাৎ জারক কী করে? জারক কিন্তু বিজারণ ঘটায়, এবং বিজারক কী করে? সে জারণ ঘটায়। তো আমরা অলরেডি জেনে ফেলছি যে জারক বিজারক জারণ বিজারণ কি। এবার আমরা আলোচনা করব তুল্য সংখ্যা নিয়ে। তুল্য সংখ্যা শুরুতেই আমাকে জানতে হবে কোনো একটা রাসায়নিক পদার্থ কী পরিমাণ ইলেকট্রন ত্যাগ অথবা গ্রহণ করে। সে তার নিজের এক মোলের জন্য যে পরিমাণ ইলেকট্রন গ্রহণ বা ত্যাগের মাধ্যমে সে উৎপাদে পরিণত হবে সেই সংখ্যাটাকে বলা হয় তুল্য সংখ্যা। তো চলো আজকে ক্লাসটা শুরু করা যাক। সো ক্লাসের শুরুতেই এই জায়গায় তোমার প্রথম পেজে জারক এবং বিজারকের সংজ্ঞা দেওয়া আছে। তুমি এইখান থেকে বইয়ের ভাষায় লিখতে পারো, অথবা আমি তো বুঝাই দিলাম তোমাকে। অর্থাৎ তুমি জারক এবং বিজারককে কীভাবে আইডেন্টিফাই করবা। এবং তুল্য সংখ্যাটা কী ছিল বলছি, যে কোনো একটা জারক বা বিজারক কী পরিমাণ ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে ওই সংখ্যাটাকে, অর্থাৎ এটা কিন্তু অবশ্যই পূর্ণ সংখ্যা হওয়া লাগবে। পূর্ণ সংখ্যা না হলে কিন্তু সে তুল্য সংখ্যা হিসেবে বিবেচ্য হবে না। এবং অবশ্যই জারক এবং বিজারককে 1 মোল পরিমাণ হতে হবে, না হলে কিন্তু এটা তুল্য সংখ্যা হবে না। সো তুল্য সংখ্যার জন্য তোমার বইয়ে একটা চার্ট দেওয়া আছে, অনেক বড় একটা চার্ট, কিন্তু তোমাকে আসলে এত বড় চার্ট মুখস্থ করার দরকার পড়বে না যদি তোমার এইচএসসি লেভেলের কোয়েশ্চেন আনসার করতে হয়। কারণ তোমাকে জাস্ট কয়েকটা বিক্রিয়াই থাকে মেইনলি। আমরা যখন ক্লাস নিই, আমাদের অফলাইন ক্লাসে আমি টোটাল 15টা বিক্রিয়া শেখাই, এবং 15টাই তোমার ঘুরে ফিরে বিভিন্ন বোর্ডেই আসে। এর বাইরে কোনো বিক্রিয়া এখন পর্যন্ত আসেনি আর। তো তুমি এই জায়গায় যে ছকে দেখতে পাচ্ছ যে পদার্থগুলো আছে বিক্রিয়ক পদার্থ, জারক এবং বিজারক, তারাই মেইনলি বিক্রিয়ার মধ্যে আসবে। সো এই জায়গায় দেখো পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ওর সংখ্যা আছে কত? এই জায়গায় ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা +7, পরিণত হয়ে গেছে কি +2-তে। অর্থাৎ তার জারণ সংখ্যা কী পরিমাণ চেঞ্জ হয়েছে? +5 পরিমাণ। তার মানে বোঝা যায় জারণ সংখ্যা কখন কমে? যখন সে ইলেকট্রন গ্রহণ করে, অর্থাৎ সেই বিক্রিয়ায় 5টা ইলেকট্রন গ্রহণ করছে। অর্থাৎ তার পরিবর্তিত রূপে সে 5টা ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে Mn2+ পরিণত হয়েছে। তাই ম্যাঙ্গানিজ বা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের তুল্য সংখ্যা 5। তো দেখো বিজারক হিসেবে কি আছে? অক্সালিক অ্যাসিড এই জায়গায় কার্বনের জন্য ছিল +3, 2টা কার্বন। আর এই জায়গায় কার্বনের জারণ সংখ্যা হয়ে গেছে +4। এই জায়গায় একটার জন্য তাহলে একটা চেঞ্জ হয়েছে, কিন্তু দুইটার জন্য কত? 2টা, অর্থাৎ তার তুল্য সংখ্যা 2। এইভাবে কিন্তু সবগুলো বের করা যায়। তো তুমি এই চার্টটা দেখে বুঝতে পারবা যে তোমার তুল্য সংখ্যাগুলো কীভাবে আসছে। তো আমরা তুল্য সংখ্যা সম্পর্কে আশা করি ধারণা পাইছি। সো চলো এবার বিক্রিয়াগুলো সমতা করা যাক। আমরা আজকে দেখব মূলত কিভাবে এক লাইনে আমরা রাসায়নিক বিক্রিয়া সমতা করতে পারি। তো এই সমতার শুরুতে আগে আমরা শিখব যে উৎপাদগুলো আসলে কিভাবে আসে। সো আগে আমরা বিক্রিয়া সম্পন্ন করা শিখব, নেক্সট সমতা করব। এই ক্ষেত্রে আমাদের কয়েকটা রুলস বা নিয়ম মেনে চলতে হবে। এই নিয়মগুলোর সাথে আমরা পরে পরিচিত হই। আগে চলো বিক্রিয়াটা সম্পন্ন করা যাক। তো এই জায়গায় আমার প্রথম বিক্রিয়া কি আছে? ফেরাস সালফেট, পটাশিয়াম ম্যাঙ্গানেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ফেরাস সালফেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া। শুরুতে আমরা বলে নিই যে বিক্রিয়াগুলো আসলে কীভাবে সম্পন্ন হবে। এই জায়গায় দেখো সালফেট আছে না? অর্থাৎ তুমি যদি অ্যাসিডটাকে ভাঙো তুমি কী কী পাও? একটা পাও হলো H+ এবং পাও হলো সালফেটের জন্য 2-। অর্থাৎ আমরা যদি লিখে দেখাই তোমাকে যে তুমি পাও হলো H+, আরেকটা পাওয়া হলো সালফেট 2-। অর্থাৎ এটা হলো তোমার ধনাত্মক প্রান্ত, এটা হলো তোমার ঋণাত্মক প্রান্ত। এই বিক্রিয়ার ক্ষেত্রে, সবগুলো বিক্রিয়ার ক্ষেত্রেই তোমার এই ঋণাত্মক প্রান্তের সাথে সব ধাতু বিক্রিয়া করবে। অর্থাৎ এই বিক্রিয়া কে কে ধাতু আছে? আয়রন ধাতু আছে, পটাশিয়াম ধাতু আছে এবং ম্যাঙ্গানিজ ধাতু আছে। সবাই এই সালফেটের সাথে বিক্রিয়া করবে। নেক্সট আমার উপজাত হিসেবে পানি তৈরি হবে। তো চলো বিক্রিয়াটা শুরু করা যাক, দেখি আমরা বিক্রিয়াটা আসলে কীভাবে ঘটে। তো এই জায়গার শুরুতে ধরো আমার আয়রন ধাতু হিসেবে আছে। সো আয়রনের জন্য আমরা সালফেট বানাই, অর্থাৎ আমরা ফেরাস সালফেট থেকে ফেরিক সালফেট বানাই, Fe2SO4 3, কারণ ফেরিক হয়ে গেছে প্লাস। একটু জায়গা খালি রাখি কারণ আমরা এই জায়গায় কিছু সংখ্যা বসাবো। এইবার দেখো নেক্সট ধাতু কি আছে? পটাশিয়াম ধরো ধাতু, পটাশিয়াম সালফেট অর্থাৎ K2SO4। নেক্সট এরপর আছে ম্যাঙ্গানিজ, তো ম্যাঙ্গানিজ সালফেট,
SO4। লাস্টলি আমার আছে হলো উপজাত হিসেবে পানি। তো আমরা বিক্রিয়াটা লিখে ফেললাম, তো আমরা বুঝছি অলরেডি যে বিক্রিয়াটা কীভাবে হয়েছে। এইবার চলো বিক্রিয়াটা সমতা করা যাক। তো আমরা বিক্রিয়াটা করে ফেললাম, তো চলো পরবর্তী সবগুলো বিক্রিয়া সম্পন্ন করি, লাস্টলি আমরা দেখব কীভাবে সমতা করতে হয়। এই বিক্রিয়ার জন্য এই জায়গায় কে কে আছে, অক্সালিক অ্যাসিডের সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া। সো আগের মতো আমরা করবো ধাতুর পার্টের সাথে অ্যাসিডের ঋণাত্মক পার্ট বিক্রিয়া করবে, অর্থাৎ এই জায়গায় ধরো কে কে ধাতু আছে, ও তো ধাতু নাই কেউ, এই জায়গায় পটাশিয়াম আর ম্যাঙ্গানেজ ধাতু আছে। তো আমরা বানাই পটাশিয়াম সালফেট প্লাস ম্যাঙ্গানিজ সালফেট। এরপর আছে আর কেউ ধাতু নাই, অর্থাৎ ধাতু আর কেউ বিক্রিয়া করবে না। নেক্সট আমরা অক্সালিক অ্যাসিড থেকে কী পাবো, কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ লিখে ফেলি কার্বন ডাইঅক্সাইড। নেক্সট উপজাত হিসেবে আসবে হলো পানি। অক্সালিক অ্যাসিড সবসময় তোমাকে কার্বন ডাইঅক্সাইড দেবে। নেক্সট বিক্রিয়ার ক্ষেত্রে আমরা 3 নং বিক্রিয়ার ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমার ফেরাস সালফেট আছে, পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড। চলো এই বিক্রিয়াটা সম্পন্ন করা যাক। আমরা এই বিক্রিয়া মূলত এই সেম উৎপাদ পাবো কয়েকটা, তো আমরা লিখি Fe2SO4 3 প্লাস কে আছে পটাশিয়াম দিবে, ক্রোমিয়ামও কিন্তু এই জায়গায় ধাতু। সো আগে আমরা পটাশিয়াম শেষ করি, ক্রোমিয়াম দিবে, ক্রোমিয়াম সালফেট Cr2SO4 3 প্লাস, আর তো কেউ ধাতু নাই, তো এইবার আসবে হলো পানি। তো হয়ে গেল আমাদের 3টা বিক্রিয়া। নেক্সট বিক্রিয়ার ক্ষেত্রে আমরা চলে যাই, চলো 4 নাম্বার বিক্রিয়াটা সম্পন্ন করা যাক। এইবার তোমার পটাশিয়াম ধাতু আছে, তো তুমি লেখো, আমরা একটু গ্যাপ দিয়ে লিখি যাতে তুলনা আমরা সমতা করতে গেলে কোনো সংখ্যা বসাতে হলে ইজি হয়। তো পটাশিয়াম সালফেট প্লাস এই জায়গায় ক্রোমিয়াম ধাতু আছে, সো ক্রোমিয়াম সালফেট প্লাস, আর ধাতু কেউ আছে, কেউ নাই, হাইড্রোজেন সালফেট থেকে তুমি হাইড্রোজেন পাবা প্লাস, আর আর কেউ নাই, তো এই জায়গায় তুমি পাবা অবশিষ্ট হিসেবে পানি। নেক্সট বিক্রিয়ার ক্ষেত্রে দেখতে পাচ্ছি পটাশিয়াম ডাইক্রোমেট, অক্সালিক অ্যাসিড প্লাস সালফিউরিক অ্যাসিড, অর্থাৎ তুমি আগে ধাতুর পার্টটা বিক্রিয়া করে শেষ করে নিই। পটাশিয়াম সালফেট প্লাস তুমি পাবা ক্রোমিয়াম সালফেট, আর কি আছে, তুমি অক্সালিক অ্যাসিড থেকে কী পাবা, অলরেডি আমরা করছি একবার, কার্বন ডাইঅক্সাইড প্লাস, আর তো কেউ নাই, তো এইবার তোমার বাকি অংশ থাকে হলো পানি হিসেবে, অর্থাৎ উপজাত হিসেবে পানি পাচ্ছ। তো তুমি দেখলে কীভাবে আমরা বিক্রিয়াগুলো সম্পন্ন করলাম। তো এইবার চলো আমরা কিছু রুলস দেখবো এবং রুলসের সাহায্যে বিক্রিয়াটা সমতা করার চেষ্টা করব। এই রুলসগুলো তোমাকে বিক্রিয়াটা এক লাইনে সমতা করতে হেল্প করবে। তো প্রথমত উৎপাদ নির্ধারণ, এটা আমরা করে ফেলছি কিন্তু, যে আমার অ্যাসিডের ঋণাত্মক প্রান্তের সাথে সব ধাতু যুক্ত হয়ে যাবে এবং সাথে হবে পানি। তো তুমি বিক্রিয়া যখন সম্পন্ন করছো তোমার 1 নং শেষ। সেকেন্ড, বিক্রিয়াগুলো তুল্য সংখ্যা আদান প্রদান করতে হবে। তুল্য সংখ্যা তুমি পাবা, তুল্য সংখ্যা তুমি কই পাবা, তুল্য সংখ্যা পাবা হলো এই চার্টে, অথবা তুমি এটা মুখস্থ করে ফেলবা, নেক্সট তুমি তুল্য সংখ্যাগুলো ইউজ করতে পারবা। এই জায়গায় জারক হিসেবে আছে হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং বিজারক হিসেবে আছে ফেরাস সালফেট। অর্থাৎ জারক কি আমরা অলরেডি জানি, জারক হলো যে ইলেকট্রন গ্রহণ করে, অর্থাৎ সেই ইলেকট্রন গ্রহণ করবে এবং সে ইলেকট্রন ত্যাগ করবে, বিজারক। তো এই জায়গায় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যেমন তুল্য সংখ্যা কত ছিল, চলো আমরা একটু দেখি। তুমি যখন এটা করতে থাকবা তোমার মুখস্থ হয়ে যাবে যে তার তুল্য সংখ্যা কত। তুল্য সংখ্যাটা আসে কীভাবে, এটাতে আমি আগেই বলছি তোমাকে যে তার কী পরিমাণ ইলেকট্রন ত্যাগ অথবা গ্রহণ করে ওইটার থেকে আসে। তো পটাশিয়াম পারম্যাঙ্গানেট তুল্য সংখ্যা হলো 5। সো আমরা কি বলছি, এক্সচেঞ্জ করব। তো আয়রনেরটাও দেখে নিই একবার, আয়রনের তুল্য সংখ্যা কই, এই যে আয়রনের তুল্য সংখ্যা হলো 1, যে ফেরিস যে ফেরাস থেকে ফেরিকে হয়েছে, তো তুল্য সংখ্যা 1। তো চলো আগে এক্সচেঞ্জ করে নিই, কার তুল্য সংখ্যা কে পাচ্ছে দেখি। এই জায়গায় হলো 1, অর্থাৎ সে পাবে হলো তারটা, তার হলো 5, তো আমরা লিখে ফেলি 5, আর সে হলো 1 দেওয়া না দেওয়া সেম, সো আমরা দিলাম না। নেক্সট তুল্য সংখ্যা এক্সচেঞ্জ শেষ। এরপর জারকে যে কয়টা অক্সিজেন থাকবে, এই জায়গায় জারক যেন কে, জারক কিন্তু পটাশিয়াম পারম্যাঙ্গানেট, অর্থাৎ তার যে কয়টা অক্সিজেন থাকবে উৎপাদিত তত অণু পানি। তার অক্সিজেন কয়টা, 4টা, অর্থাৎ এই জায়গায় 4 অণু পানি দেবো আমরা। তো এই জায়গায় আসবে 4H2O। নেক্সট কাজ কি, এইবার এই যে হাইড্রোজেন বা পানিটা বানালাম, এই পানি গঠনের জন্য যতগুলা H+ আমার দরকার সবগুলো আসবে বিজারক থেকে।
তো আমরা এই এইচ প্লাসগুলো কোথেকে নিব, বিজারক, কিন্তু বিজারকে আমরা 5 দিয়ে ফেলছি অলরেডি, কিন্তু এই জায়গায় তো এইচই নাই, সো আমরা কীভাবে ওর থেকে নিব? তো আর আমার পদ্ধতি কি আরেকটা, যদি এইচ না থাকে তাহলে আমরা সেক্ষেত্রে নিব হলো অ্যাসিড থেকে, অর্থাৎ এই যে আমার অ্যাসিড ওর থেকে নিব। তো আমার হাইড্রোজেন লাগছে কয়টা, তো 8টা, তো আমি ওর আগে 4 দিলেই তো হয়ে যায়, তো ওর আগে আমরা 4 দিয়ে দেবো, অর্থাৎ এই পর্যন্ত আমার কাজ শেষ, আমি অ্যাসিড বা পানি পরিমাণ ম্যাচ করে ফেলছি। নেক্সট কি, এইবার আমার কোনো কাজ নেই, এবার আমার জাস্ট চেক করে করে মিলাতে হবে। এবং সেক্ষেত্রে আমার একটা জিনিস মনে রাখতে হবে যে আমি বাম পাশে হাত দিব না, বা এটা আমার হাত দেওয়া যাবে না, আমরা জাস্ট ডান সাইডে যা দরকার ওইটা দিয়ে সমতা করার চেষ্টা করব। সো চলো দেখি কি কি সমতায় নাই আসলে। আয়রন এই পাশে আছে 5টা, তো আমার এই পাশেও দরকার 5টা, কিন্তু দেখো তুমি 2 পেয়ে গেছো, তো এই জায়গায় যদি তুমি এখন 5 দাও তাহলে কিন্তু এটার সাথে গুণ হয়ে 10 হয়ে যাবে। সো এই জায়গায় কী করা যায়, তো এই জায়গায় করা যায় হলো আমি এইটা দিতে পারি যে 5/2, তাহলে কিন্তু এই 2 কাটা যায় আর 5 থেকে যায়, অর্থাৎ 5 সমত হয়ে গেছে। নেক্সট দেখো, এই জায়গায় কিন্তু 2টা পটাশিয়াম, এই জায়গায় কয়টা, একটা, তাহলে কিন্তু এই জায়গায় বেশি আছে। তুমি এই জায়গার ক্ষেত্রে কী করতে পারো, এই জায়গায় তুমি যদি হাফ দাও তাহলে 2 কাটা একটা থাকে, তো এটা সমত হয়ে গেল। এরপরে দেখো আর কি কি আছে, এই পাশে একটা ম্যাঙ্গানিজ, এই পাশেও একটা ম্যাঙ্গানিজ, তো সমস্যা নেই আর। আর বাকিগুলো তো তোমার সমস্যাই নেই, কারণ তুমি এটা ম্যাচ করেই নিছো। এইবার তো তোমার বিক্রিয়াটা অলরেডি সমত হয়ে গেছে, কিন্তু কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় সামনের সব অর্থাৎ মূল সংখ্যা কিন্তু ভগ্নাংশ থাকে না। তো তুমি কি করতে পারো, এটাকে পূর্ণ সংখ্যা করার জন্য টোটালটাকেই 2 দিয়ে গুণ দিতে পারো। 2 দিয়ে গুণ দিলে কী হবে, এই 2গুলো চলে যাবে, তখন পূর্ণ সংখ্যা পেয়ে যাবে। অর্থাৎ এইটা যখন 2 দিয়ে গুণ দেবে এটা কিন্তু 10 হবে, এটা 2, এটা 8, এটা কিন্তু 2 কাটা যায় 5 থাকবে, এই জায়গায় কিছুই থাকবে না, কারণ এই 2 কাটা গেলে 1 থাকবে, 1 তো লিখতে হবে না, এই জায়গায় 2 চলে আসবে, এটা জায়গায় 8 হয়ে যাবে। তো চলো আমরা এটা ঠিক করে লিখে ফেলবো জাস্ট, অর্থাৎ তুমি এই জায়গায় আমি অন্য কালি ইউজ করে দেখাতে পারতাম, কিন্তু আমি আবার লিখতে চাই। তো এটা কিন্তু 5 হয়ে যায়, এটা আমি রাখতে পারি, এই জায়গায় কিছুই থাকবে না, তো এটা না থাক, এই জায়গায় 2 আসবে আর এই জায়গায় 8 হয়ে যাবে। সো আমরা এবার আবার লিখি, চলো মানে ঠিক করে গুণ করার পর কী আসবে লিখি। এটা আসবে হলো 10, এটা আসবে 2, এইটা আসবে, এটা কিন্তু 4 ছিল, সো এটা 8 চলে আসবে 8, এটা 5 হয়ে গেছে, এটা 2 হয়ে গেছে কারণ হাফ ছিল, এটার আগে একটা 2 আসবে এবং এইটার আগে আসবে হলো 8। তো এবার তুমি বিক্রিয়ার সব কিছু চেক করতে পারো যে আবার সব কিছু সমতা আছে কি না। দেখো 10টা আয়রন, এই যে 5 × 2 10টা আয়রন। সালফেট তুমি আলাদাভাবে পরে হিসাব করো, দেখো পটাশিয়াম 2টা, ম্যাঙ্গানিজ এই 2টা, এই যে ম্যাঙ্গানিজ 2টা, হাইড্রোজেন 8টা, কারণ নিচে কেমন হাইড্রোজেন নাই, 8টা না সরি 8 × 2 16টা, এই পাশেও কিন্তু 16টা। এইবার চলো আমরা সালফেট একসাথে হিসাব করি। সালফেট এই জায়গায় কয়টা, 10টা, এই জায়গায় কয়টা, 8টা, 18টা। এবার চলো এই জায়গায় দেখি কয়টা, এই জায়গায় আছে 3টা × 5 অর্থাৎ 15টা, আর এই জায়গায় একটা 16টা, এই জায়গায় এই টোটাল 2টা, 16 আর 2 18টা। তো সমতা আছে সব কিছু। তো এইভাবে তুমি এক লাইনে সমতা করে ফেললা। তো নেক্সট বিক্রিয়া চলো আমরা একইভাবে সমতা করব। এই জায়গায় পটাশিয়াম পারম্যাঙ্গানেট আবার আছে, তুমি এতক্ষণে জেনে গেছো যে ওর তুল্য সংখ্যা হলো 5, অর্থাৎ সে 5 পেয়ে যাবে। এবার অক্সালিক অ্যাসিডের তুল্য সংখ্যা কত, চলো দেখে আসি একটু। অক্সালিক অ্যাসিড অবশ্যই চার্টে থাকবে, এই যে অক্সালিক অ্যাসিডের তুল্য সংখ্যা হলো 2, অর্থাৎ তুমি এই জায়গায় 2 ইউজ করবা ওর আগে। আমরা বিক্রিয়া একটু সরাই নিই যাতে সুবিধা হয়। হ্যাঁ, এবার আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় আমরা নেব হলো 2, কারণ এক্সচেঞ্জ করছি, ওরটাও পাইছে ওরটাও পাইছে। পরে কাজ কি, যারও কেজে কয়টা অক্সিজেন আছে, অর্থাৎ পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর অক্সিজেন কয়টা আছে, 4টা × 2টা 8টা, সেই কয় অণু পানি, অর্থাৎ এই জায়গায় কিন্তু 8 অণু পানি দিলা। এবার প্রয়োজনীয় সংখ্যক হাইড্রোজেন কোত্থেকে আসবে, এই 16টা আসবে হলো বিজারক থেকে, বিজারকে তো হাইড্রোজেন ছিল, তুমি অলরেডি দিয়ে দিচ্ছ কিন্তু 5 দিয়া, তো এই জায়গায় কিন্তু আর তুমি চেঞ্জ করতে পারবে না, অর্থাৎ 5 মুইছা অন্য কিছু লিখতে পারবে না। এইটা ধরার পর বাকিটুক অন্য ক্ষেত্রে তুমি অ্যাসিডের সাথে ম্যাচ করবা। তো তোমার লাগ তো টোটাল 16টা, তুমি অলরেডি দিয়ে ফেলছো 10টা, লাগে কয়টা, 6টা, তো তুমি 6 দিবা হলো অ্যাসিডের সাথে সমতা করার জন্য 3, তো সেখানে 6 হয়ে গেছে, তো হাইড্রোজেন সমতা ডান। নেক্সট আর কোনো কিছু সমতা করা লাগবে? হ্যাঁ, তুমি দেখো চেক করো জাস্ট, তোমার এই কাজ তো শেষ, মানে হাইড্রোজেন অ্যাসিড বা তুল্য সংখ্যা এক্সচেঞ্জ সব শেষ। এবার তুমি জাস্ট বাম সাইডের সাথে ডান সাইড ম্যাচ করে দেখবা। হাইড্রোজেন সমতা করছি, দেখো কার্বন কয়টা, 2টা × 5টা 10টা, তো এটার আগে তোমার কত দেওয়া লাগবে, 10, তো দাও 10, ডান। এরপর ধরো পটাশিয়াম 2টা, ম্যাঙ্গানিজ 2টা, ম্যাঙ্গানিজ 1টা, সো কী করবা, এই জায়গায় আগে একটা 2 দিবা,
সমতা হয়ে গেল। আর কিছু হয়তো সমতা দরকার নাই আই গেস। সো চলো চেক করা যাক। মানে আমরা কিন্তু সালফেট চেক করি নি, ওটা চেক করে চলো। এই জায়গায় কয়টা সালফেট আছে? 3টা। আর এই জায়গায় একটা, এই জায়গায় এই 2টা, তো 3টা সালফেট ডান। আমরা সালফেট বাদে অক্সিজেন হিসাব করি চলো। এই জায়গায় হলো 5 × 4 20টা, এই জায়গায় হলো 8টা, সো 28টা সালফেট বাদ দিয়ে ধরছি কিন্তু। তো এই জায়গায় দেখো আমার কিন্তু এই পাশে কয়টা হলো 20 আর 28টা, এই পাশে ওই সালফেট বাদ দিয়ে দেখবো যে 28টা আছে কিনা। 10 × 2 কত হলো 20টা, আর এই যে 8টা 28টা, অর্থাৎ ডান। এই তোমার কোনো কিছু গুণ করতে হয় না, অলরেডি সমতা হয়ে গেছে, জাস্ট নিয়ম ফলো করছো। চলো থার্ড বিক্রিয়া যাওয়া যাক। থার্ড বিক্রিয়া তুমি কিন্তু জানো যে ওর তুল্য সংখ্যা 1 এবং পটাশিয়াম ডাইক্রোমেট এটা তুমি জানো না। চলো এটা একটু দেখে আসি যে ওর জন্য কত আসবে তুল্য সংখ্যার মান। পটাশিয়াম ডাইক্রোমেট এই জায়গায় আছে, এই দেখো তুল্য সংখ্যা হলো 6, অর্থাৎ আমরা যখন এক্সচেঞ্জ করব ও পাবে হলো 6, ও পাবে হলো 1, মানে ও কিছুই পাবে না আসলে। তো আমরা বিক্রিয়াটা সরাই নিই আবার। হ্যাঁ, তো এই জায়গায় পাবে হলো 6 আর ও পাবে কিছুই না, ডান। এবার বিজারকে যে কয়টা, এটা কিন্তু বিজারকে জায়গায়, না সরি এটা কিন্তু এই জায়গায়। এবার জারকে যে অণু যে কয়টা অক্সিজেন, অর্থাৎ জারক কিন্তু এবার পটাশিয়াম ডাইক্রোমেট, সেই কয়টা পানি উৎপন্ন হবে উৎপাদে। অর্থাৎ এই জায়গায় আমার অক্সিজেন 7টা, অর্থাৎ এই জায়গায় 7 অণু পানি, ডান। এবার কি প্রয়োজনীয় সংখ্যক হাইড্রোজেন আসবে, অর্থাৎ 14টা হাইড্রোজেন আমার পাওয়ার কথা ছিল বিজারক থেকে। বিজারকে তো হাইড্রোজেনই নাই, তাহলে কোত্থেকে আসবে? এসিড থেকে, অর্থাৎ 14 দিয়ে দেবো আর 7 দিয়ে দেবো, তাহলে কিন্তু 14 হয়ে যায়। কারণ 14 দিলে কিন্তু 28 হয়ে যেত, এটা খেয়াল রাখতে হবে। তো ডান, আমার আর কোনো কিছু এক্সচেঞ্জ বা মিলানো নাই। এবার আমরা কী করবো, বাম সাইডের সাথে ডান সাইড ম্যাচ করবো। চলো দেখা যাক। এই জায়গায় দেখো আয়রন কয়টা? 6টা। এই জায়গায় কয়টা? 2টা, তো আমরা 3 দিলে ম্যাচ করে, ডান। আর কিছু ম্যাচ করা লাগবে? পটাশিয়াম 2টা, পটাশিয়াম 2টা, ক্রোমিয়াম 2টা, ক্রোমিয়াম কিন্তু 2টাই। তো হাইড্রোজেন তো ম্যাচ করছি। সালফেট একটু চেক করে দেখি, 6টা আর হইলো এই জায়গায় 7টা, 13টা। এই জায়গায় কয়টা? এ তো 3 আর এই জায়গায় 3, 9টা, এই একটা 10টা, এই 3টা 13টা, ডান। তো এটাও শেষ। এবার পরে বিক্রিয়ায় যাই। 4 নং বিক্রিয়া পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে হাইড্রোজেন সালফাইডের বিক্রিয়া এবং সালফিউরিক অ্যাসিড তাসি। এই ক্ষেত্রে আমরা বিক্রিয়াটা সম্পন্ন করে রাখছি, এবার জাস্ট আমরা সমতা করবো। এই ক্ষেত্রে তুমি মাত্রই করলা যে পটাশিয়াম ডাইক্রোমেটের তুল্য সংখ্যা হলো 6, তো তুমি ওরটা ওকে দিয়ে দিবা, এবং হাইড্রোজেন সালফাইডের তুল্য সংখ্যা হলো 2, তো এই জায়গায় দিবা 2। এখন এই ক্ষেত্রে তোমার মনে রাখতে হবে যে যদি 2টা সংখ্যাই মানে ভাগ করা যায় কমন সংখ্যাতে, অর্থাৎ কাটাকাটি করা যায়, তাহলে তুমি এটা এখানেই শেষ করে ফেলবা। তো দেখো এই জায়গায় তো কাটাকাটি করা যায়, কারণ 2টাই তো 2 দিয়ে ভাগ যায়। তো তুমি এটা কী করতে পারো, তুমি এই জায়গায় কিছু না দেয়া এই জায়গায় 3 লিখতে পারো, কারণ 2 দিয়ে ভাগ দিলে এই জায়গায় 3 থাকবে। তো এই জায়গায় তুমি দিয়ে দেবা 3, ডান। এবার আমরা তুলোর সঙ্গে এক্সচেঞ্জ করছি। নেক্সট কাজ কী ছিল, যে কয়টা অক্সিজেন জারকে সেই কয়টাই পানি দাও, অর্থাৎ 7 অণু পানি। এবার প্রয়োজনে হাইড্রোজেন কোত্থেকে আসবে? বিজারক থেকে আসবে। তো বিজারকে তুমি কয়টা দিছো? তোমার লাগে 14টা, তুমি দিয়ে বলছো 6টা, আরও লাগে কয়টা? 8টা, অর্থাৎ তুমি এই জায়গায় দিবা 4। তাহলে এই জায়গায় 6 আর 8 14, আর এই জায়গায় তোমার তো 14 আসি। নেক্সট কাজ কি? নেক্সট হলো ডান পাশের সাথে বাম পাশ ম্যাচ করা। তো পটাশিয়াম 2টাই আছে, পটাশিয়াম 2টা, ক্রোমিয়াম 2টা, ক্রোমিয়াম 2টা। আমরা হাইড্রোজেন তো ম্যাচ করছি। এখন তুমি দেখো সালফার কয়টা? সালফার আছে 3টা, তো তুমি এটাকে কী করবা? 3 দেবা, টান। এরপর কোনো কিছু ম্যাচ করা আছে? নাই। সালফেট চেক করে নাও লাস্টবারের মতো। সালফেট এই পাশে আছে 4টা, সালফেট এই পাশে আছে 3টার একটা 4টা, শেষ সমতা। আর কোনো কিছু এই জায়গায় অসমতায় নাই। তো তোমার সব কিছু সমতা করা শেষ। তো তোমার এই বিক্রিয়াটাও সমতা, ডান। নেক্সট 5 নং অর্থাৎ লাস্ট বিক্রিয়া। আমরা এতক্ষণ যা যা করছি সেম বিক্রিয়া, সেম কাজগুলো ওর সাথেই করব। দেখো পটাশিয়াম ডাইক্রোমেট তুমি জানো 6, তো এই জায়গায় 6 দাও, মানে তুল্য সংখ্যা। এবং অক্সালিক অ্যাসিড আমরা করছিলাম এই যে 2 নং বিক্রিয়া, অক্সালিক অ্যাসিড তুল্য সংখ্যা 2। তো এটা যখন 2 দিবা তখন কিন্তু এটা কাটাকাটি যায়, মানে 2 আর 6 কাটাকাটি যায় আগেরটার মতো। তো তুমি এই জায়গায় কত লিখতে পারো? তুমি একবারই লিখতে পারো 6-এর জায়গায় 3, অর্থাৎ 3 অণু অক্সালিক অ্যাসিড লাগবে তোমার সমতা করতে। তো এবার আগের নিয়ম, যে জারকে যে কয়টা অক্সিজেন ওই কয় অণু পানি, অর্থাৎ 7। প্রয়োজনীয় সংখ্যক হাইড্রোজেন আসবে কোত্থেকে? বিজারক থেকে। বিজারকে কয়টা দিয়ে দিছো? 6টা। আর লাগে কয়টা? সেম আগেরটার মতো ম্যাচ করতেছে 4টা, তো দাও 4টা, ডান। এবার কাজ নেই, ডান পাশ বাম পাশ ম্যাচ করা লাগবে জাস্ট। পটাশিয়াম 2টা 2টা, ক্রোমিয়াম 2টা 2টা, হাইড্রোজেন তো ম্যাচ করছি। কার্বন দেখো চেক করে যে কার্বন ঠিক আছে কিনা। কার্বন লাগে কয়টা টোটাল? তোমার লাগবে হলো টোটাল 6টা। তো এই জায়গায় কয়টা আছে? একটা আছে মাত্র, তুমি এই জায়গায় তাহলে 6 দাও, তাহলে ম্যাচ হয়ে যাবে।
এবার তুমি সালফেট একটু চেক করে নাও, সালফেট আছে 4টা, সালফেট 1টা, সালফেট 3টা, 4টা। এবার সালফেট ছাড়া অক্সিজেন চেক করো, অক্সিজেন আছে 7টা, আর এই 3 আর 4 গুণ দিলে কত হয় 12, 19টা। তো সালফেট ছাড়া অক্সিজেন চেক দাও, 19টা লাগবে তোমার। এই জায়গায় আছে হইলো 12টা, আর এই জায়গায় আছে 7টা, 12 7 19, অর্থাৎ ডান। তোমার সব কিছু সমতা ডান। এইভাবে আমরা দেখলাম যে কিভাবে এক লাইনে বিক্রিয়াটা সমতা করা যায়, যা তোমাকে এই চ্যাপ্টারের তোমার লোহার পরিমাণ নির্ণয় বা লোহার বিশুদ্ধতা নির্ণয়ের জন্য যে ম্যাথগুলো আসবে সেই ক্ষেত্রে, বা যে কোনো ধরনের ম্যাথ যখন আসবে বিক্রিয়া রিলেটেড জারণ বিজারণ বিক্রিয়ার, তো তুমি তখন এই বিক্রিয়াটা এক লাইনে করার মাধ্যমেই তোমার টাইমটা সেভ করার মাধ্যমে, তো তখন তুমি বিক্রিয়াটা এক লাইনে করার মাধ্যমেই এই ম্যাথগুলো সম্পন্ন করতে পারবা, যাতে তোমার টাইমটা সেভ হয়ে যাবে। তো আজকের ক্লাসে আমরা যা দেখলাম তা হলো কিছু রুলস মেনটেন করার মাধ্যমে আমরা এক লাইনে রাসায়নিক বিক্রিয়া অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়া সমতা শিখে গেলাম। এই পদ্ধতিতে তুমি বাসায় কয়েকটা বিক্রিয়া প্র্যাকটিস করবা, দেখবা তুমি সবই পারবা। অর্থাৎ এই রুলসটা তোমার মেনটেন করা লাগবে, জাস্ট আর কিছু না। এবং প্রতি বিক্রিয়া শেষেই তুমি সবগুলো উৎপাদ চেক করবা বিক্রিয়কের সাথে, তাদের পরিমাণ বা মূল সংখ্যা সেম আছে কিনা। ঠিক আছে, ডান। তো নেক্সট ক্লাসে আমরা দেখব যে বিস্তারিত অর্থাৎ ইলেকট্রন আয়ন পদ্ধতিতে কীভাবে জারণ বিজারণ বিক্রিয়া সমতা করতে হয়। তো আজকের জন্য ধন্যবাদ, নেক্সট ক্লাসে আবার দেখা হবে।